जिएंगे मोहब्बत करेंगे। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দোজ আর নিউ ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো জানপাখি সাবস্ক্রাইবাররা তোমরা অনেকে অনলি 4 ডেজের একটা স্পেশাল পার্ট চাচ্ছিলে। তো আমি ভেবেছিলাম আর বলেও দিয়েছিলাম লাইভে, যদি 50,000-এর উপরে ভিউ আসে ওয়ান শটটাতে, তাহলে ওটার একটা স্পেশাল পার্ট আমি বানাবো। তো 50,000 প্লাস হয়ে গেছে, তাই ভাবলাম ভয়েসটা রেকর্ড করি। তো আপলোড আজকে করছি, সেটার কারণ হচ্ছে আজকে 7 মে, আজকে আমার একমাত্র কন্যা সন্তানের জন্মদিন। ভাবলাম তোমাদের কাছ থেকে এই ভিডিওর মাধ্যমে একটু দোয়া চাই আমার মেয়েটার জন্য। তোমরা সবাই আমার মেয়ে জাইনাবের জন্য দোয়া করবে, আর অবশ্যই তোমাদের কমেন্টসের মাধ্যমে আমি বুঝতে পারবো কারা কারা আমার কথাগুলো শুনেছো। তো এটুকুই বলার ছিল। এখন চলো স্টোরিতে যাই, দেখি স্পেশাল পার্টটা কেমন হয়। হসপিটাল থেকে বাড়িতে আসতেই তার শাশুড়ি মা তাকে নিজের রুমে নিয়ে যায়। তের বাবা মা ফোন করে, সমস্ত কিছু জানতে পারে, কিন্তু তে লজ্জায় কারো সাথে কথা বলতে পারছিল না। আয়ু আর জেহব নিজেদের ভুল বুঝতে পারে, জামাইকে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলেছে, আত্মীয়দের দিয়ে অনেক কিছু শুনিয়ে ফেলেছে। এটা তাদের ঠিক হয়নি। তারা বারবার জঙ্কুকের কাছে ফোন করে ক্ষমা সুলভ কথা বলছিল। বড় যেহেতু সরাসরি তো মাফও চাইতে পারছিল না, তবে ইনডাইরেক্টলি বোঝাচ্ছিল যে তারা ভুল করেছে, এটার জন্য যেন জামাই মনে কষ্ট না রাখে। প্রফেসর জঙ্কুক হাসি মুখে সমস্ত কিছু হ্যান্ডেল করে নিয়েছে। হসপিটাল থেকে ফেরার পর যে তার শাশুড়ির রুমে ঢুকেছে, সেখান থেকে বের হওয়ার নাম নিচ্ছে না। দুপুরের গোসল, খাওয়া দাওয়া সমস্ত কিছু শাশুড়ির সাথেই সেরেছে। জঙ্কুকের কাছে যাওয়া তো দূরের কথা, জঙ্কুকের মুখের দিকে তাকাচ্ছে পর্যন্ত না। পুরোটা দিনে জঙ্কুকের সাথে তের মাত্র 2টা বার দেখা হয়েছে। একটা বার শুধু জঙ্কুক বলেছিল ঠিকভাবে যেন মেডিসিনটা নেয়, আর একবার শুধু দুজনের দিকে তাকিয়েছে, কিন্তু কোনো কথা বলেনি। মূলত জঙ্কুক ঘুরছিল তের সাথে একটু কথা বলার জন্য, কিন্তু তার মার রুমে সব সময় এক্সট্রা মানুষ থাকে। রাতের বেলা খাবার খাওয়া শেষে আয়ু ফোন করে নেন্সিকে। নেন্সি তখন খাবার খাওয়া শেষ করে পানের বাটা নিয়ে বসেছিল, একটু পান চাবাবে বলে। তে তার পাশেই ছিল। নেন্সি ফোনটা রিসিভ করতেই আয়ু বলে, আসসালামু আলাইকুম বেন, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন? আমি আছি বেন, ভালোই। আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন, আমি শুনছি। আসলে বেন, কথাটা আপনাকেই বলা উচিত, আর কাকেই বা বলবো জানি না কিভাবে নেবেন। একটু আরে বলেন না, এত আমতা করার কি আছে? বেন, মেয়েটা অসুস্থ, কাছে শরীর, 2টা রাত কি আপনার সাথে রাখা যায় না? 2 দিন পরে না হয় চাবির কাছে পাঠাইন। বেন, আমি বুঝতে পেরেছি। এত টেনশনের কিছু নাই। আপনার মাইয়া আমার কাছেই আছে, আমার কাছেই থাকবো 2 রাত। নেন্সিকে হাসতে শুনে আয়ু লজ্জা পায়, আস্তে করে বলে, আচ্ছা ধন্যবাদ। আয়ুর নরম কণ্ঠ শুনে নেন্সি হাসি থামিয়ে বলে, শোনেন আপা, আমার ছেলে বলে বলছি না, আপনার মেয়ের জামাই অত্যন্ত ভদ্র আর শান্ত। ভাই হিসেবে, ছেলে হিসেবে সে খুবই ভালো, স্বামী হিসেবেও অনেক ভালো হবে। যেই ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমি মনে করি ছেলে মেয়ে দুজনেই দায়ী। আমার মনে হয় বড়দের ওদের মাঝখানে না যাওয়াটাই ভালো। আপনি বুঝতে পেরেছেন আমার কথা? জি আপা, বুঝছি। তাহলে আর টেনশন করবেন না, আপনার মেয়ে আমার মেয়ে, ওর সুস্থতা দেখার দায়িত্ব আমার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দুজনের কথা শুনেই তে যেন মাটিতে মিশে যাচ্ছিল। লজ্জায় শাশুড়ির চোখের দিকে তাকাতে পারছিল না। নেন্সি ব্যাপারটা বুঝতে পেরে তের দিকে তাকায়, একটু হেসে বলে, শোনেন আম্মাজান, বিয়ে হয়ে গেছে আপনার, এখন মন দিয়ে সবকিছু চিন্তা না করে মাথা দিয়ে চিন্তা করবেন। সংসার স্বামী সামলানো এত সহজ না। যদি কোনো কিছু বুঝতে না পারেন, যোগ বিয়োগে ভুল হয়, তাহলে সমস্যা কি? আপনার প্রফেসর জামাই আছে না, সে করে দেবে, কিন্তু তাকে বলতে হবে, বোঝাতে হবে আপনার সমস্যাগুলো। বুঝতে পারছেন? শাশুড়ির কথা শুনে তে মাথা নাড়ে। আচ্ছা ঠিক আছে, এখন ভদ্র আম্মার মতো ঘুমান। শাশুড়ির কথা মতো তে চুপচাপ শুয়ে পড়ে। মেডিসিন নেওয়ার কারণে তার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল। অন্যদিকে প্রফেসর সাহেবও চাচ্ছে না অসুস্থ তে তার কাছে আসুক, কারণ সে পুরুষ মানুষ। যতই চেষ্টা করুক না কেন, কাল রাতে তাদের মধ্যে যা ঘটেছে, তারপরে তেকে সামনে পেলে নিজেকে কন্ট্রোল করা তার পক্ষে সম্ভব না। সকালে তের ঘুম ভাঙতে নিজস্ব অভ্যাস অনুযায়ী ফোনটা হাতে নিয়ে দেখে সকাল 9টা বেজে
বেজে গেছে। সে ভয় পেয়ে দ্রুত উঠে বসে। শ্বশুর বাড়িতে এত বেলা করে ঘুম থেকে উঠলো এটা ভেবেইতে লজ্জা পাচ্ছিল। ঠিক তখনই দরজা দিয়ে জঙ্কুক ঢুকে। জঙ্কুককে দেখেই তে স্তব্ধ হয়ে যায়। জঙ্কুকের এক হাতে একটা ডাব আর এক হাতে একটা বড় তাক। গেট আপ দেখে বোঝা যাচ্ছে সে মাত্রই ডাব গাছ থেকে নেমে সোজা এখানে এলো। তে তাকায় জঙ্কুকের দিকে, যে কিনা এই মুহূর্তে হাসি হাসি চোখ নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। জঙ্কুকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, যেটা অলরেডি কানের কাছ দিয়ে চুইয়ে চুইয়ে গালে নামছে। তের ভীষণ ভালো লাগছে জঙ্কুকের এই রূপ। জঙ্কুক বাহির থেকে ডাবটা কেটে এনেছে, শুধু পানি বের করার জায়গাটায় একটু গর্ত করা বাকি। তার মাথা দিয়ে ডাবটা ফুটো করতে করতে জঙ্কুক তেকে উদ্দেশ্য করে বলে, মধু, এটা তুমি কি করলা? তে চমকে গিয়ে নড়ে চড়ে বসে। তবে সে স্থির হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। জঙ্কুক আবারও বলে, কথা বলো মধু, আমি কিছু জিজ্ঞাসা করছি। মধু? মধুটা কে আবার? আমি তো মধু না। আপনি কি? শাট আপ তে, একটাও ফালতু কথা বলবা না। তুমি যে কিভাবে বিয়ে পাশ করলা আমার মাথায় আসে না। মাথার মধ্যে তো গোবর ভরা। কোন স্যারদের কাছে প্রাইভেট পড়েছো? কোথায় কোথায় কোচিং করেছো শুনি? আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি আমাকে ইনসাল্ট করছেন। কিন্তু ইনসাল্ট কই করলাম? ঠিকই তো বললাম। আমার তো বিশ্বাস হয় না যে তুমি বিয়ে পাস। কি বলতে চাচ্ছেন আপনি? আমার কাছে সার্টিফিকেট আছে। জঙ্কুক তের দিকে ডাবটা এগিয়ে দিয়ে বলে, আজকাল ভুয়া সার্টিফিকেট বানানো কোনো ব্যাপারই না। কথাটি বলেই জঙ্কুক হেসে দেয়। জঙ্কুকের হাসি দেখে এবার তে বুঝতে পারে জঙ্কুক তার সাথে কথা বলার জন্য কথা বাড়াচ্ছে। তে লজ্জা পেয়ে যায়, মিনমিন করে বলে, আমার সাথে প্রফেসরগিরি দেখাচ্ছেন? না তো সোনা, স্বামীগিরি দেখানোর জন্যই তো সকাল সকাল তোমার জন্য ডাব পারলাম, আদর করে মধুও ডাকলাম। তুমিই তো আমাকে অন্য মধু নামের মেয়েদের সাথে একটুর জন্য জড়িয়ে ফেলছিলে। তে লাজুক চোখে জঙ্কুককে তাকিয়ে দেখে। জঙ্কুক বলে, মধু, রাতে ঠিকভাবে ঘুমাতে পেরেছো? জঙ্কুকের কথা কানে যেতেই তের কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছিল। গাল দুটো লাল হয়ে গেছে। জঙ্কুক দেখে তের মুখের দিকে তাকিয়ে, তারপর মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায়। পর্দা ঝোলানো দরজায়। সে খুব ভালো করে জানে এই রুমে সে ঢুকেছে, এখন কেউই ঢুকবে না। সুযোগের সৎ ব্যবহার করে জঙ্কুক। হঠাৎ করে তেকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। ডাব দিতে আসাটা তো একটা উসিলা মাত্র। সারা রাত তেকে মিস করেছে খুব। জড়িয়ে ধরে তে শরীরের গন্ধ নেওয়ার ইচ্ছায় তার ভেতরটা ছটপট করছে। তের ফোলা ঠোঁটে চুমু খাওয়ার জন্য ঠোঁট দুটো পিরপির করছে। তে আশ্চর্যের অষ্টম সীমানায় পৌঁছে গেছে। শাশুড়ির ঘরে থাকছে কেন? যাতে করে প্রফেসরের কাছ থেকে নিজেকে একটু লুকাতে পারে। কিন্তু কোনো লাভই হলো না। সাত সকালবেলা এসেই তার উপর আক্রমণ করে দিয়েছে। তের বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে বুকে, গলায়, ঠোঁটে ইচ্ছা মতো রাজত্ব করছে জঙ্কুক। তে সরাতে পারছে না, নড়তেও পারছে না। কি করছেন? কেউ দেখে ফেলবে। সরুন, ছাড়ুন আমাকে। কি করছেন? লাগছে আমার। চুপ, একটা কথা বলবা না তুমি, একদম চুপ। জঙ্কুক পাক্কা 10 মিনিট কন্টিনিউ করলো। এই 10 মিনিটে তেকে একেবারে এলোমেলো করে দিয়েছে জঙ্কুক। নিজের করা কাজে একটু লজ্জা পেল না জঙ্কুক। বিছানা থেকে উঠে গিয়ে শাড়ি দিয়ে তে শরীরটা ভালোভাবে পেঁচিয়ে মাথায় একটা ঘোমটা দিয়ে মিষ্টি করে হেসে বলে, সোনা, রাতে খাওয়া দাওয়ার পর চুপচাপ রুমে চলে আসবে কিন্তু। মাথা নিচু করে তে নাকের সাথে নাক ঘষে ঠোঁটে আলতো একটা চুমু খেয়ে বলে, ধৈর্যের পরীক্ষা নিবা না প্লিজ। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি এখানে চলে আসবো আর মাকে অন্য কোথাও পাঠিয়ে দেব। অন্তত পক্ষে 2 দিনে তো আমাকে চিনতেই পারছো আমি কতটা নির্লজ্জ। কথাটি বলে জঙ্কুক আর একটা মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত রুম থেকে চলে যায়। তে অবাক হয়ে যায় জঙ্কুকের আচরণে। তের আর বুঝতে বাকি রইল না আজকে রাতে তাকে তার বরের কাছে যেতে হবে। পুরোটা দিন নিজেকে একটু একটু করে প্রস্তুত করতে শুরু করলো। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে সমস্ত মেহমান চলে যায়, শুধুমাত্র জঙ্কুকের বোন ছাড়া। সন্ধ্যাটা মহিলারা গল্প করতে করতে কাটিয়ে দিল। সন্ধ্যার আগে জঙ্কুক বাজারে গিয়েছিল। সন্ধ্যার পর রিকশাওয়ালাকে দিয়ে ফুচকা, চটপটি, মিষ্টি, নিমকি অনেক কিছু খাবারের পাঠালো। সবাই ওগুলো খাচ্ছিল আর বেশ হাসাহাসি করছিল। জঙ্কুকের বোন বলে, দেখছো ভাবি, তোমার দেওরের কত উন্নতি হয়েছে। আমরা তো ফুচকা আনতে বললে চটপটি আনতো, চটপটি আনতে বললে নিমকি আনতো, আর এখন বউ পাইয়া সব একসাথে পাঠাইছে। হরে ননদিনী, তাই তো দেখতাছি দেওরের আমার অনেক উন্নতি হয়েছে।
তবে তে তোমার একটা কথা বলি শোনো। তে লজ্জা পাচ্ছে ভীষণ। বেসুজির কথা শুনে একটু মাথাটা উঁচু করে বেসুজির মুখের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে বেসুজি একটা চোখ মারে। জঙ্কুক কিন্তু হিসাবে খুব পাকা। এই মিষ্টি যে ফ্রিতে খাওয়াইতাছে না, সেটা কিন্তু আমরা জানি, বুঝতে পারতাছি। তে যে কিনা মাত্র একটা মিষ্টিতে কামড়টা বসিয়েছিল, বেসুজির কথা শুনে তার কাশি উঠে যায়। নেন্সি দ্রুত তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বড় বৌমা থামো তো, ছোট বউ এমনিতেই ভয় পেয়ে আছে, তুমি আর ওরে ভয় দেখাও না তো। জঙ্কুকের বোন আর ভাবি মিলে প্রচুর হাসাহাসি করে। ইনডাইরেক্ট ডাইরেক্ট ভাবে তের সাথে অনেক দুষ্টুমিও করে। রাত 9টার দিকে জঙ্কুক বাড়ি ফিরে আসে আর এসেই কোনো রকম ফ্রেশ হয়ে রাতের খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। যা দেখা মাত্রই আবারও এক প্রকার ঘরে হাসির রেশ শুরু হয়। যে ছেলেকে কিনা ডেকে এনে 3 বেলা খাবার খাওয়াতে হতো, সে আজকে রাত 9টার সময় খাবার খেতে চাচ্ছে। কারো আর বুঝতে বাকি রইল না জঙ্কুকের কেন এত তাড়া। রাতে সবাই একসাথে খাবারটা খেয়েছে। খাবার খাওয়া শেষ হতে অন্য দিনের মতো কেউ আর আড্ডা দিতে বসলো না। ঘুমের বাহানায় যে যার তার রুমে চলে গেল। নেন্সি থেকে সাথে ডাকে না, চুপচাপ নিজের রুমে গিয়ে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। তে তখনও চেয়ারেই বসেছিল, যেখানে বসে সে খাবার খেয়েছে। জঙ্কুক তখন নিজের রুমের বিছানায় বসে এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে তের আসার অপেক্ষায়, কিন্তু তে আসছে না। জঙ্কুক একটু হাসে। আগে যা হয়েছে সমস্ত কিছু শেষ। অতীত মনে রেখে নিজের ভবিষ্যৎ নষ্ট করার মতো বোকা সে না। তাছাড়া তেকে সে ভালোবাসে, পছন্দ করে ভালোবেসেই তো বিয়েটা করেছে। সারা জীবন ভালোবেসে যাবে। এখন শুধুমাত্র তার ভালোবাসাটা তের কাছে প্রকাশ করাই বাকি। জঙ্কুক ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জারে ঢুকে, তারপর তের আইডিতে ঢুকে একটা একটা করে তের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দিতে শুরু করে। মেসেঞ্জারের নোটিফিকেশনের শব্দ হতেই তে ফোনটা হাতে তুলে অবাক হয়ে যায়। জঙ্কুক ওপরের তালায় নিজের রুমে বসে বিয়ের আগে পাঠানো তের প্রত্যেকটা মেসেজের একটা একটা করে রিপ্লাই দিচ্ছে। তের পাঠানো মেসেজগুলো এমন ছিল, ভালো আছেন, কি করছেন, খাবার খেয়েছেন, আজকে কলেজে ক্লাস কেমন কাটলো, বাড়ির সবাই ভালো, মার শরীর ভালো আছে। যেন একই ধরনের মেসেজের বারবার পুনরাবৃত্তি হচ্ছিল। কারণ একদিনে তো মেসেজগুলো পাঠায় নাই, প্রতিদিন একবার করেই ভালো মন্দ জিজ্ঞাসা করেছে তে। তবে বেশি কথা জমাতে পারে নাই, কারণ জঙ্কুক তাকে রিপ্লাই দেয় নাই। তে যে অ্যাক্টিভ আর জঙ্কুকের রিপ্লাইগুলো সিন করছে সেটা দেখে জঙ্কুক হাসে। রিপ্লাই দিতে দিতে এসে থামে তের হলুদের রাতে পাঠানোর ছবিতে। জঙ্কুক একটু হেসে তের আনসেন্ড করা ছবিগুলো আবারও মেসেজের মাধ্যমে মেসেঞ্জারেই দেখতে চাইলো। তে খুব সাবলীল ভাবে একটা একটা করে ছবি সেন্ড করে দিল। জঙ্কুক প্রত্যেকটা ছবিতে আলাদা আলাদা ওয়ার্ড ব্যবহার করে প্রশংসা করতে শুরু করলো, যেটা দেখা মাত্রই তের মনটা একেবারে নরম হয়ে গেল। জঙ্কুকের প্রশংসার ধরন এমন ছিল, তে তোমার এই গভীর চোখ দুটোর দিকে তাকিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলি। তোমার চুলের গন্ধে আমার মাতাল মাতাল লাগে। কি শ্যাম্পু ইউজ করো? জঙ্কুকের মেসেজ পড়ে তে লজ্জা পায়। লজ্জার একটা ইমোজি সেন্ড করে, সাথে শ্যাম্পুটার নাম পেন্টিন। জঙ্কুক হাসে, আবারও মেসেজ করে, তে তোমার ঠোঁট দুটো এত ফোলা কেন? সত্যি কি কখনো ভোমরা কামড় দিয়েছে? লেখাটা পড়েতে লজ্জা পায়, কিন্তু নিজেকে আটকাতে পারে না। কি মনে করে যেন সে রিপ্লাই দেয়, আগে কখনো কামড় খায়নি, তবে পরশু রাতে একটা রাক্ষস ভোমরা অনেক কামড়ে দিয়েছে। জঙ্কুক যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। সে দ্রুত লিখলো, রাক্ষস ভোমরাটা যে খুবই ক্ষুধার্ত, মধু না খেয়ে কিভাবে বাঁচবে? তাই বলে কামড় দিয়ে? এটাকে কি কামড় বলে? এটা তো লাভ বাইট। লাভ বাইট তো লাভার্সরা দেয়। তো আমরা লাভার্স না? তুমি লাভ করো না আমাকে? তে রিপ্লাই দেয় না। কিভাবে রিপ্লাই দিবে, কি লিখবে বুঝতে পারছিল না। কয়েক সেকেন্ড ওভাবে চুপচাপ বসে থাকে। জঙ্কুক বুঝতে পারে। দুজনেই খাপটি মেরে মেসেঞ্জারে চুপচাপ 2 মিনিট বসে থাকে। দুজন দুজনের মেসেজের অপেক্ষায় ছিল। জঙ্কুকের আর তর সইল না। সে তেকে লিখলো, তে রিপ্লাই দিল, আই লাভ ইউ তে। তে সঙ্গে সঙ্গেই লেখে, আমিও। জঙ্কুক ভুরু কুচকে নেয়। তার পছন্দ হয় না রিপ্লাইটা। সে লেখে, আমিও কি? আমিও, আপনি যেটা বলেছেন ওটাই। না, আমার মতো করে উত্তরটা দাও। তে হাসে, দ্রুত হাতে লেখে, আই লাভ ইউ টু প্রফেসর।
লেখাটা পড়া মাত্রই জঙ্কুকের সারাটা শরীরে শিহরণ দিয়ে ওঠে। পা থেকে মাথা পর্যন্ত যেন কারেন্টের শর্ট দিচ্ছিল। নিজের আবেগগুলোকে আর দমিয়ে রাখতে পারছিল না। সরাসরি ভাবে থেকে মেসেজ করলো আর আদেশের স্বরূপ লেখাটা লিখলো, তাহলে কাছে আসো না সোনা, আর ভাল লাগছে না। মেসেজ পড়া মাত্রই তার পেটের মধ্যে যেন হাজারো বাটারফ্লাই উঠতে শুরু করে দেয়। সে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। জঙ্কুক আবারও একটা উত্তেজনামূলক মেসেজ পাঠায়, আসো না জান, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তুমি কি বুঝতে পারছো না সোনা, তোমাকে কাছে পাওয়ার জন্য আমি অস্থির হয়ে আছি। তে সারা শরীর কাঁপছে। সে ফোন হাতে নিয়ে ফোনের দিকেই তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে টোন করে আরেকটা মেসেজ আসে, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ, তে কাম কুইকলি, ইফ ইউ ডোন্ট কাম দেন আই উইল কাম টু ইউ সোনা। তে আর একটা মিনিটও দাঁড়ায় না, দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। মনে মনে ভাবতে থাকে এই পাগল প্রফেসর সত্যি সত্যি নিচে চলে আসবে। সকালে যেটা করেছে তার সাথে কেউ চোখে না দেখলেও ঘরের প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে। সারাটা দিন তার দিকে তাকিয়ে মিটমিট করে হেসেছে। সে সকালের মতো আর সবার সামনে হাসির পাত্রী হতে চায় না। তার থেকে বড় সে নিজেই নিজের বরের কাছে চলে যাক। তে রুমে ঢুকে জঙ্কুককে দেখেই কেঁপে ওঠে, যে কিনা বিছানার এক কোনায় খাপটি মেরে বসে আছে। চোখ নাক মুখ সব লাল হয়ে আছে। জঙ্কুকের এই রূপ পরশু রাতেও দেখতে পায় নাই তে। জঙ্কুক তের দিকে তাকিয়ে হুকুমের সহিত বলে, দরজাটা বন্ধ করে দাও তে। জঙ্কুকের ওই লাল মাতাল চোখের দিকে তাকিয়ে তে যেন হিপনোটাইজ হয়ে গেল। জঙ্কুকের কথা মতো দরজাটি বন্ধ করে দেয়। জঙ্কুক সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে তেকে ডাকে, কাছে আসো। তে চুপচাপ জঙ্কুকের কাছে গিয়ে দাঁড়ায়। জঙ্কুকের হাতে হাত রাখে। জঙ্কুক বলে, আমার মধু কি আমাকে ভয় পায়? তে জঙ্কুকের চোখের দিকে তাকিয়েই বলে, ব্যথা লাগে। জঙ্কুক ততক্ষণে তের কোমরটা জড়িয়ে ধরে তের পেটের মধ্যে নাক মুখ ডুবিয়ে দিয়েছে। তে কেঁপে ওঠে। জঙ্কুক বলে, আজকে ব্যথা দেব না তো সোনা, শুধু ভালোবাসা দেব, আর তুমি শুধু আমার ভালোবাসাগুলো অনুভব করবা। জঙ্কুক ধীরে ধীরে কথাটি বলে, তবে ততক্ষণে তার পেশামাল ছোঁয়া থেকে মাতাল করে দিচ্ছে। প্রথমবার তের মধ্যে এসব নিয়ে এতটা অনুভূতি কাজ না করলেও আজকে জঙ্কুকের ছোঁয়ায় অদ্ভুত প্রশান্তিদায়ক অনুভূতি কাজ করছে। জঙ্কুক চাচ্ছে তেকে নিয়ে গভীর ভালোবাসার সমুদ্রে ডুবে যেতে, আর তে স্বেচ্ছায় নিজেকে ডুবিয়ে দিতে। জঙ্কুক একটু সময়ের জন্য থেমে তের চোখের দিকে তাকিয়ে বলে, আই লাভ ইউ তে। তে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়, আই লাভ ইউ টু প্রফেসর। তে বাধা দিল না কোনো কিছুতে। জঙ্কুক নিজেকে একটা ভ্রমরাতে রূপান্তরিত করে তের থেকে মধু শুষে নিচ্ছে। তে যে অনুভূতির সাগরে ভাসছে জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে স্পষ্টই বুঝতে পারছিল। ওই দিনের মতো একটুও কান্না করছে না, একটু আপত্তিও করছে না। উল্টো জঙ্কুককে দু হাতে জড়িয়ে নিজের সাথে চেপে রেখেছে। প্রথম রাতের মতো আজকে রাতেও জঙ্কুক থেমে থেমে মধু খেয়েছে। তবে প্রথম রাতের মতো আজকে আর তে বাধা দেয় নাই। সেও তো সমান তালে তার রাক্ষস ভ্রমরাকে নিজের মধু খাওয়ার জন্য উস্কে দিচ্ছে একটু পরপর। সময় কারো জন্যই থেমে থাকে না। দেখতে দেখতে আরো 2টা দিন কেটে যায়। লিমিনহোর ফ্লাইট ছিল সন্ধ্যা 7টায়। দুদিন ধরেই থেকে প্রচুর পরিমাণে ফোন করা হয়েছে বাবার বাড়িতে নেওয়ার জন্য, কিন্তু তে যাবে না, কিছুতেই রাজি হচ্ছে না। বাধ্য হয়ে লিমিনহো তার বাবা মাকে নিয়ে বোনকে দেখতে আসলো। বোনের জামাই আর তার শ্বশুর বাড়ির লোকদের কাছ থেকে বিদায় নিতে আসলো। লিমিনহো জঙ্কুকের হাতে ধরে বারবার বলে গেছে এমন তুচ্ছ ব্যাপারে যেন মন খারাপ করে না রাখে। সে 2 বছরের জন্য চলে যাচ্ছে, তার বাবা মা কিংবা তার উপর যেন কোনো প্রকার অসন্তুষ্টি না রাখে। শ্বশুর বাড়িতে যেন বেড়াতে যায়। তের ছেলে মানুষের জন্য কোনো প্রকার আত্মীয়তার সম্পর্ক যেন নষ্ট না হয়। জঙ্কুক কথা দিয়েছে সে যাবে। এখন যেহেতু ছুটি শেষ, এখন না গেলেও কয়টা দিন পর যাবে। সময় তার নিজস্ব গতিতে চলবে, এটা স্বাভাবিক। তবে একই ঘটনা পুনরাবৃত্তি হবে, এটা একটু অস্বাভাবিক। বিয়ের 21 দিনের মাথায় আবারও জঙ্কুক একই ভঙ্গিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এটাকেই বলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটা। তবে এইবার জঙ্কুকের চোখে মুখে হাসি নাই, আছে চিন্তার ছাপ। গত 2 দিন ধরে তে প্রচুর পরিমাণে অসুস্থ। পেট ব্যথা, পাতলা পায়খানা, মাথা ঘোরানো, বমি, খুবই খারাপ অবস্থা। কলেজে ক্লাস নেওয়া শেষ হওয়ার পরেও জঙ্কুক এক্সট্রা ক্লাস নেয়, যেটার কারণে তার বাড়ি যেতে সন্ধ্যা হয়। অনেক করে বোঝানোর পরেও ভাবি কিংবা মায়ের সাথে তাকে হাসপাতালে পাঠাতে পারে নাই জঙ্কুক। আজকে বৃহস্পতিবার,
তাই হাফ ক্লাস ছিল। বিকালে তেকে নিয়ে হসপিটালে এসেছে সে। জঙ্কুক চিন্তিত মুখে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এবার ডক্টর রোজ কেবিন থেকে হাসতে হাসতে বের হয়ে আসলো। রোজকে হাসতে দেখে জঙ্কুক কপাল কুঁচকে নেয়। সিগারেট ফেলে দিয়ে রোজের মুখের দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই রোজ বলে, দোস্ত, সেই ঘটনার পরে শ্বশুর বাড়ি গিয়েছিলি একবারও? জঙ্কুক মুখে কোনো উত্তর দেয় না, মাথা নাড়িয়ে না বলে। সঙ্গে সঙ্গে রোজ হাসতে হাসতে বলে, বেশ করেছিস যাসনি, এবার একেবারে সার্টিফিকেট নিয়ে যাবি। সার্টিফিকেট নিয়ে ছুঁড়ে মারবি তোর শ্বশুর বাড়ির লোকদের মুখের ওপরে। সবগুলার মুখ বন্ধ করে দিবি তোর বাচ্চার হাগু মুতু করা ডাইপার দিয়ে। রিকশাতে পাশাপাশি বসে আছে তেকুক। জঙ্কুক একটু পরপর ঠোঁট কামড়ে হাসছে। তে তার মুখের দিকে না তাকিয়েও যেটা স্পষ্টই বুঝতে পারছে, লজ্জায় তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। বিয়ের 21 দিনের মাথায় কেউ প্রেগনেন্ট হয়, এটাও সম্ভব? ছি, বাবা মা জানলে কি ভাববে তাকে নিয়ে। সেই দিনে সেই ঘটনাতে হসপিটালে আসতে হয়েছিল। এটা লজ্জাতেই তো বাবার বাড়ি যেতে পারে না এতদিন। আর এখন এই মুহূর্তে তো শ্বশুর বাড়ি যেতেই লজ্জা করছে। বাবার বাড়ি কিভাবে যাবে? বড় বড় কাজিনদের বিয়ে হয়েছে, 2-3 বছর হয়ে গেছে, তারা এখনো বাচ্চা নিল না, আর সে কিনা বিয়ের 21 দিনের মাথাতেই প্রেগনেন্ট হয়ে গেল। যদিও জঙ্কুক তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করেছে কালকে শুক্রবার তার বাবার বাড়িতে নিয়ে যাবে, তবে এই মুহূর্তে তের আর যেতে ইচ্ছা করছে না। সে যাবে না, কিছুতেই যাবে না। তার এই মুখ কাউকে দেখাতে পারবে না, সে লজ্জায় মরে যাবে। জঙ্কুক বুঝতে পারল তের মনোভাব। সে বলল, মোটেও না তো, ভোমরায় কামড়ে দেওয়া ঠোঁট ফোলা মধুরানী, কালকে সকালে আপনাকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি আমি। শাশুড়ি মায়ের গুনগুন করে কান্না করার শব্দগুলো আমার কানে যেন এখনো বাজে। এবার গিয়ে কিলকিল করে হাসির শব্দ শুনেই ফিরবো। না, অসম্ভব, আমি লজ্জায় মরে যাব। আবার বাঁচিয়ে তোলার ওষুধ আছে আমার কাছে সোনা। সন্ধ্যার আবছা আলোতে রিকশায় বসে তের কোমরটা জড়িয়ে ধরে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথাটা বলে জঙ্কুক। তের কানের ঠোঁট ঘষে দিয়ে আলতো করে একটা কামড় খায় জঙ্কুক। সঙ্গে সঙ্গে তে জঙ্কুকের বুকের মাঝখানে একটা চিমটি কাটে। জঙ্কুকের কাঁধে মাথা রেখে জঙ্কুকের গলায় ঠোঁট ঘষে দিয়ে বলে, আমার রাক্ষস ভোমরা। জঙ্কুক হাসে। অন্ধকারে তের খাটটা শক্ত করে চেপে ধরে তের ঠোঁটে চুমু খেতে শুরু করে। নদীর পাশ ঘেঁষে সোজা পাকা রাস্তা, তার মধ্যে অটোরিকশার পেছনের সিটে বসে দুজন রোম্যান্স করতে করতে বাড়ি যাচ্ছে। কেমন নির্লজ্জপনা আচরণ। 15 মিনিটের রাস্তা বাড়ি যাওয়া পর্যন্ত তাদের তর সইছে না। অন্ধকারে ড্রাইভার বুঝতেই পারল না তার রিকশার মধ্যে কি কি চলছে। তৃতীয়বারের মতো আবারও একই ঘটনা। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে জঙ্কুক সমানে সিগারেট খাচ্ছে। এতটাই দুশ্চিন্তায় ভুগছে যে বারান্দার আরেক কর্নারে শ্বশুর শাশুড়ি মা ভাবি দাঁড়িয়ে আছে সেটা লক্ষ্য নাই তার। জঙ্কুকের দুশ্চিন্তার কারণ হচ্ছে তে, যে কিনা এখন অপারেশন থিয়েটারের ভেতরে আছে। গত রাত সন্ধ্যা থেকে তের শরীর খারাপ লাগছিল। ডেলিভারির ডেট এখনো 18 দিন পরে, যেটা ভেবে সে গুরুত্ব দেয় নাই। তবে মাঝ রাতে প্রচুর পরিমাণে পেট ব্যথা ওঠে। জঙ্কুকের বুকের মধ্যে এক প্রকার ব্যথায় ছটফট করে তে। ভোরের দিকে বাধ্য হয়ে রোজকে জানাতেই রোজ সকাল সকাল হাসপাতালে নিয়ে আসতে বলেছে। প্রথম সন্তান ডেলিভারির সময় 18 ঘন্টা নর্মাল ডেলিভারি ট্রাই করাটাই বেস্ট। 18 ঘন্টার বেশি সময় পার হয়ে গেলে মা আর শিশু দুজনের জীবনেরই রিস্ক হয়ে যায়। যদিও সন্ধ্যা থেকেই তের শরীরটা খারাপ লাগছিল, তবে বেশি ব্যথা করছিল রাত 12টার পর থেকে। সেই হিসাবে দুপুর 12টায় 12 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। রোজ তাড়াহুড়া করছে না, তেকে ভরপেট খাবার খাওয়াচ্ছে, যত্ন করছে। জঙ্কুক বারবার কেবিনে ঢুকে তেকে দেখে যাচ্ছে। দুপুর 2টার দিকে অসহ্যনীয় ব্যথা নিয়ে তে তার মা আয়ুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে একটা কথাই বারবার বলছিল, আম্মা, আমি তোমাকে অনেক জ্বালিয়েছি, তোমার কথা শুনিনি, তোমাকে অনেক অত্যাচার করেছি। তোমার অবাধ্য সন্তান আমি আম্মা। সমস্ত কিছুর জন্য আমাকে ক্ষমা করে দিও আম্মা। তোমার কাছে আমি চিরঋণী আম্মা। তুমি আমাকে জন্ম দিয়েছো, কত কষ্ট সহ্য করেছো। তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আম্মা। তারপরও তুমি আমাকে সমস্ত কিছুর জন্য ক্ষমা করে দিও। আয়ু কান্না করে, মেয়েকে জড়িয়ে ধরে ভরসা দেয় কিচ্ছু হবে না। সে বুঝতে পারছে তার মেয়ে ভয় পাচ্ছে। প্রতি ঘন্টায় ঘন্টায় রোজ এসে তেকে চেক করছে। আস্তে আস্তে বাচ্চার হার্টবিট ফাস্ট হচ্ছে, এটা ঝুঁকিপূর্ণ। জঙ্কুক মুখ কালো করে দাঁড়িয়ে আছে। সে নিরুপায়, কি করবে? অলরেডি 18 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। রোজ সবাইকে ডেকে বলল,
সিজারিং এর মাধ্যমে বেবি ডেলিভারি করতে হবে। বাচ্চার শরীর পুরোপুরি নাড়ে পেঁচে আছে, বাচ্চা নিচে নামছেই না। নর্মাল ডেলিভারির আশায় রেখে দেওয়ার রিস্ক। রোজের কথা শুনে সবাই অপারেশনের মাধ্যমে বেবি ডেলিভারি করার ডিসিশন নিল। যদিও আগেতে বলতো কখনোই সে সিজার করাবেন না, তবে এই মুহূর্তে অতিরিক্ত ব্যথা সহ্য করা তার পক্ষে সম্ভব না। সে চুপচাপ সবাই যা বলছে তাই করে গেল। আল্লাহর অশেষ রহমতে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিল তে। জন্মের পরে এক নজর নিজের সন্তানকে দেখেছিল তে, তারপরে ঘুমিয়ে গেছে। আর সেই ঘুম ভাঙলো পরের দিন দুপুর 12টায়। ছোট্ট শিশুর কান্নার শব্দেই দ্রুত চোখ খুলে তাকায় তে। পাশ ফিরে দেখে জঙ্কুক মেয়ে কোলে নিয়ে হেসে হেসে কথা বলছে। তের দিকে তাকিয়ে জঙ্কুক হাসে, মেয়েকে এনে তের পাশে শুইয়ে দেয়। মিষ্টি করে বলে, অনেক কষ্ট হয়েছে তাই না সোনা? না, আকাশ থেকে টুপ করে বাবু পড়ে গেছে। কি ব্যাপার তে, তুমি আমার সাথে রাগ করে কথা বলছো মনে হচ্ছে। তে কথা বলে না, এক দৃষ্টিতে বাচ্চাটির দিকে তাকিয়ে দেখছিল। জঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই তে খেরখের করে বলে, এটা আমার বাচ্চা? আমাদের বাচ্চা। তে নাকটা উঁচু করে বলল, তা তো চেহারা দেখে বোঝা যাচ্ছে। কত কষ্ট করে আমি পেটে ধরলাম, পেট কেটে বের করলাম, আর ওনার মতো দেখতে হয়েছে। জঙ্কুক দুষ্টু হেসে তের গালটা টেনে দিয়ে বলে, আর আমি যে এত পরিশ্রম করলাম তাকে পৃথিবীতে আনার জন্য, সেটা তা তো বুঝতেই পারছি। আপনি পরিশ্রম করছেন তাই আপনার মতো দেখতে হয়েছে, মেয়ে হয়েছে। আমি পরিশ্রম করলে আমার মতো দেখতে হইতো, একটা ছেলে হইতো। তাই নাকি? তো তোমার আরো বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে? কাল রাতে যেসব করেছো আমার সাথে, আমি তো ভেবেছি আর নাই। অতীত মনে রাখি না আমি, ওইসব ভুলে গেছি। কথাটি বলেই তে তার মেয়ের মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে মিষ্টি করে হাসে। জঙ্কুক সঙ্গে সঙ্গে তের গালে টপ টপ করে চুমু খায়, কানের কাছে ফিসফিস করে বলে, তাহলে সোনা পরের বার তুমি পরিশ্রম করবা আর একটা ছেলেও আনবা, ঠিক আছে? সঙ্গে সঙ্গে তে জঙ্কুককে ধাক্কা মেরে সরিয়ে দেয়। জি না প্রফেসর, বর্তমানে আমি আপনাকে চিনতেই পারছি না। এখন আমি আমার মেয়েকে কোলে নেব। জঙ্কুক হেসে থেকে উঠে বসতে সাহায্য করলো, তারপর মেয়েকে তার মায়ের কোলে দিল। তারপর পাশে বসলো। দুজনে মিলে তাদের মেয়েকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো আর এটা ওটা গল্প করতে শুরু করলো। তো জান পাখিরা, স্পেশাল পার্টটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর এই পার্টের মধ্যে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি। তো বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আমার কিচ্ছু করার নাই। তো অবশ্যই ভালো ভালো কমেন্টস করবে। যারা যারা নতুন আছো, সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।